So good morning. Welcome to Intermediate Financial Accounting class. Thank you সবাইকে সকাল সকাল শীতের সকালে জয়েন করার জন্য। অ্যাজ ডিক্লেয়ার যেহেতু আমরা অনলাইন ক্লাসটা করছি অ্যান্ড আমাদের যেহেতু নতুন একটা টপিক আজকে আমরা স্টার্ট করব আমি টার্মের পর ফার্স্ট ক্লাস। সো আমি রেকর্ডিংটা অ্যাভেলেবল রাখছি, আমি রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিব আফটার দ্য ক্লাস। সো যদি কেউ আসলে ইন দ্য মিন টাইম টপিক কোনোটা মিসও করে থাকে ওর পরেও জয়েন করে থাকে, আই ডোন্ট থিঙ্ক এটা খুব একটা প্রবলেম হবে তাদের জন্য, দে ক্যান ইজিলি রিক্যাপ ইট। সো আমরা একটু যদি আমাদের এই টপিকটা নিয়ে কথা বলি যে আসলে আমরা কি কি জিনিস কভার করব প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের এই পার্টটাতে। আপনারা আপনাদের কোর্স আউটকাম গুলোতে অথবা মানে রেসপেক্টিভ যে কোনো ম্যাটেরিয়াল হোক দেখবেন যে আইএস রেফারেন্স দিয়ে আসলে জিনিসগুলো খুব একটা বলা নাই, বাট আই ট্রাই টু মেক ইট উইথ রিলেভেন্ট স্ট্যান্ডার্ড, যে আপনি রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকেই পড়েন, যেটা ফিউচারে আপনাকে ক্যারিয়ারে অনেক অ্যাডভান্সমেন্টে হেল্প করবে। সো আমরা জানি যে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অনেকগুলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডই আছে যেটা আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে ইউজ করে থাকি। সো আমরা যখন আমাদের কোম্পানির জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, এরকম অনেক অনেক স্ট্যান্ডার্ড আছে, এরকম অনেক অনেক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড যেটাকে আমরা আইএফআরএস বলি, সেগুলো আমরা অ্যাপ্লাই করি, সেগুলো আমরা ইউজ করি। এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে IS 16, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, কেননা আপনি এমন কোনো কোম্পানি পাবেন না, এমন কোনো বিজনেস পাবেন না যে বিজনেসে তার কোনো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট থাকবে না তার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অর ব্যালেন্স শিটে। সো দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটা আমাদের টপিক ফর নেক্সট ফিউ ক্লাসেস। এখানে মজার ব্যাপার হচ্ছে আপনারা পিপিই নামটা, যেমন আমার ক্ষেত্রে এটা খুব আই মেড আপ মানে ফান আউট অফ ইট, যে পিপিই বললে আগে আমরা মাথায় প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টই আসতো, মানে এটা আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম আর আমি যখন এসএসসি করেছি ওই সময়টার কথা বলেছি, আর বিবিএমবি এর সময়। সো বাট আফটার কোভিড পিপিই বললে জিনিসটা একটু এখন কনফিউজিং লাগে, যদিও এখন অনেকটা ঠিক হয়ে গেছে। আপনারা দেখবেন যে কোভিড এর সময় এই টার্মটা খুব খুব প্রচলিত ছিল। আই আই ডোন্ট নো আপনাদের মনে আছে কিনা, কোভিড তো অনেকদিন হয়ে গেল। সো করোনার সময় পিপিই এই টার্মটা খুব কমন, এবং আমাদের এটা নিয়ে অ্যাকাউন্টিং দের মানে অনেক মিমও গেছে, যেখানে পিপিই বলতে আমরা জেনারেল পাবলিকরা মনে করছি হচ্ছে প্রোটেকশন ইকুইপমেন্ট, বাট অ্যাকাউন্টেন্টরা মনে করছে হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এরকম অনেক মিমস মার্কেটে ছিল ওই সময়টাতে। সো আমরা সেই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট IS 16টা নিয়েই কথা বলবো, এবং আমাদের এই কোর্সে ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সে আমরা বেসিক্যালি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে মানে কি কথা বলবো অ্যাকচুয়ালি, মানে কি কি টপিক আর কি কি আউটকাম আমাকে অ্যাচিভ করতে হবে, যেটা আমরা এখানে একটা ব্রিফ আকারে নেওয়া হয়েছে। যে আমাকে ফার্স্টে বুঝতে হবে হোয়াট ইজ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি কোন কস্টগুলা ইনক্লুড করতে পারবো, কোন ক্লজগুলা ইনক্লুড করতে পারবো না। ওকে। নাম্বার থ্রি, যদি আমি আমার কোন একটা প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নিজে কনস্ট্রাকশন করি, তাহলে আমি কতগুলা কস্ট এখানে ইনক্লুড হবে, কোনগুলা ইনক্লুড হবে না, এক্সক্লুড হবে। দ্যাট মিনস আমাকে এখানে একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের টার্ম, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কনসেপ্ট এখানে আমাকে ভালো করে শিখতে হবে। দ্যাট ইজ নাম্বার থ্রি। নাম্বার ফোর, আমার ডেপ্রিসিয়েশন, মানে আমার এই যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আমি ইউজ করব, এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের এগেনস্টে আই আই নো যে আপনারা সবাই এই ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা সাথে পরিচিত, এটা অনেকেই আপনারা জানেন। সো এটাও আমরা আবার নতুন করে একটু বুঝার ট্রাই করব, একটু শেখার ট্রাই করব। অ্যান্ড দেন এই ডেপ্রিসিয়েশনের যে ডিফারেন্ট মেথড আছে, এই মেথড গুলোর মধ্যে আমরা একটু কম্পারিজনটা দেখব উইথ ক্যালকুলেশনস, যে আমার কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে এবং কম্পারিজনটা কি, মানে ডিফারেন্স গুলো কি কি অ্যাকচুয়ালি। হ্যাঁ। সো দ্যাট আর দ্য মেন আউটকাম, লার্নিং আউটকাম। Okay, learning outcome from property plant and equipment part like IS 16 part. Okay, so এখন আমরা যদি একটু আমাদের এই
টপিকটা শুরু করার আগে, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট শুরু করার আগে আমরা যদি এই পার্টটার ব্যাপারে একটু বেসিক কথাবার্তা বলি। ওকে, বেসিক কথাবার্তা বলতে আমরা যদি এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা শুরু করার আগে এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টটা কি, এটা যদি আমাকে একটু সিম্পল ভাবে মানে কেউ কেউ আমাকে যদি বলেন, আমি জাস্ট আপনাকে আর একটু হিন্টস দিই। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, আপনি আপনার ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর যে এলিমেন্টস গুলো আছে না, এই এলিমেন্টস গুলোর মধ্যে এটা কোন এলিমেন্টস এর মধ্যে পড়ে? এটা কি আমার ইনকাম, এটা কি আমার এক্সপেন্স, এটা কি আমার ইকুইটি, এটা কি আমার অ্যাসেট, এটা কি আমার লায়াবিলিটি কিনা? মানে এই এলিমেন্টস গুলোর মধ্যে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটা কোন এলিমেন্টের আন্ডারে পড়ে, এটা একটু যদি আমাকে বলতে পারেন। অ্যাসেটের আন্ডারে। পারফেক্ট। তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটা একটা অ্যাসেট, এটা নিয়ে আমরা কোনো কনফিউশনে থাকার দরকার নাই। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ অ্যাসেট, আপনারা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ডেফিনেশনে অলরেডি কভার করেছেন এন্ড ইউ নো যে অ্যাসেটের ডেফিনেশনটা কি। যেটা স্যার আমাদেরকে ফিউচার ইউটিলিটি দেয়। ওকে, আমরা অ্যাসেটের কথাটা যদি বলি, ফার্স্ট অফ অল আমাদের এখানে মেন পয়েন্টটা কি আসছে? মেন পয়েন্টটা আসছে হচ্ছে যে অ্যাসেট যেটা আমরা ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো, নাম্বার ওয়ান, রাইট? আর কি কি পয়েন্ট আপনারা এখান থেকে চিন্তা করতেছেন? হ্যালো, ওকে। স্যার আমরা আমরা অ্যাসেটের বেসিক কয়েকটা ক্যারেক্টারিস্টিক জানি, এটা আসলে খুব বেসিক জিনিস, বাট তারপর আমরা একটু রিকল করতেছি। ওকে, নাম্বার ওয়ান কি ছিল? ইট ইজ ওন অর কন্ট্রোলড বাই দ্য এন্টিটি, রাইট? যেটা একটা এন্টিটি অর বিজনেস এটাকে কন্ট্রোল করে অর ওন করে। আরেকটা কি ছিল? ইট উইল প্রোভাইড, যেটা একটু আগে বললো, ইট উইল প্রোভাইড ফিউচার ইকোনমিক বেনিফিটস। ওকে, এছাড়াও আরেকটা বেসিক জিনিস ছিল, লাইক এটা ছিল হচ্ছে যে ইট অ্যারাইজেস, এটা খুব বেসিক একটা জিনিস, ইট অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্ট। এটা আসলে বললেও হয়, না বললেও হয়। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাসেট। তাহলে অ্যাসেট হচ্ছে যেটা একটা বিজনেসের ওন অর কন্ট্রোলে থাকে। সো এই দুটার মধ্যে যদি ডিফারেন্স আপনাকে বলি, ওন মানে হচ্ছে যেটা আপনি লিগালি ওন করছেন, দ্যাট মিনস এটার মালিক আপনি। আর কন্ট্রোল মানে হচ্ছে হ্যাঁ, আপনি হয়তো বা এটার মালিক না। যেমন আমরা লিজের পার্সপেক্টিভ থেকে অনেক সময় দেখি যে আমি হয়তো বা কোম্পানির মালিক না, বাট আমি এই অ্যাসেটটা 20 বছর কন্ট্রোল করব। এটা আপনারা জানেন যে আহ, গ্রামে অথবা ঢাকা শহরের অনেক এরকম প্রপার্টি আছে যেগুলো আসলে অনেক অফিস আছে যেগুলো আপনি 20 বছরের জন্য রেন্ট নেন, 50 বছরের জন্য রেন্ট নেন। সো এগুলো আপনি লাইক 20 বছর পর, 10 বছর পর আপনি আবার হয়তো বা ওই লিজ এগ্রিমেন্ট এক্সটেন্ড করেন। সো এটা ওন্ডও হইতে পারে অথবা কন্ট্রোলডও হইতে পারে, তাহলে এটাকে আমরা অ্যাসেট বলতে পারবো। তাহলে এই যে অ্যাসেট, এই অ্যাসেটকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, টাইপ অফ অ্যাসেট। যদি আপনারা কেউ আমাকে হেল্প করেন এই জায়গাটাতে, এটা ছিল হচ্ছে, একটা ছিল নন কারেন্ট অ্যাসেট, আরেকটা কি ছিল? কারেন্ট অ্যাসেট। সো আই থিঙ্ক আমরা সবাই মনে করতে পারতেছি এখানে নন কারেন্ট অ্যাসেট কি ছিল। নন কারেন্ট অ্যাসেটের ডেফিনেশন দিয়ে আমরা কি মনে করতাম? হোয়াট ইজ নন কারেন্ট অ্যাসেট? যে অ্যাসেট থেকে মোর দেন 12 মান্থস এক বেনিফিট, বছর কম সময় আর কি। রাইট? যে অ্যাসেট থেকে আমি মোর দেন 12 মান্থ বেনিফিট পাবো, এটাকে আমরা কি বলি? নন কারেন্ট অ্যাসেটস। আর কারেন্ট অ্যাসেট কি? যেখান থেকে আমি লেস দেন 12 মান্থের বেনিফিট পাবো, যেটা আমরা ইউজুয়ালি ধরেন বলে থাকি। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম যে অ্যাসেটকেও আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি বেসড অন দ্য লাইফ টাইম অফ দ্য অ্যাসেট। একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, আরেকটা কারেন্ট অ্যাসেট। এখানে তাহলে আমি যদি আপনাকে মানে খুব বেসিক কোয়েশ্চেন করি
যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটা কি আমার কারেন্ট অ্যাসেট না নন কারেন্ট অ্যাসেট? কারেন্ট The অ্যাসেট non-current এটা এখন assets. নন কারেন্ট Non-current assets, sir. Non-current. ওকে, তাহলে সো from the perspective we can understand the PPE is a non-current asset. এটা কি আমরা ক্লিয়ার? তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমরা ফার্স্টে বললাম এটা অ্যাসেট, হ্যাঁ অফকোর্স এটা অ্যাসেট, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই। বাট আমি এটাকে এখন কারেন্ট অ্যাসেটের আন্ডারে রেকর্ড করব না নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে রেকর্ড করব, দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। কেননা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটা আমার একটা ফিক্সড নেচার অফ অ্যাসেট, যেটাকে আমরা ফিক্সড অ্যাসেট বলি, নন কারেন্ট অ্যাসেট বলি, তাহলে এটা আমার জন্য একটা নন কারেন্ট অ্যাসেট। ওকে, এখন আমি যদি আপনাকে আরেকটা ছোট্ট কোয়েশ্চেন করি এখান থেকে আবার, এই নন কারেন্ট অ্যাসেট from the perspective of physical perspective, non-current asset from the perspective of physical existence, okay, এই নন কারেন্ট অ্যাসেট এটা আবার দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, আরেকটা হচ্ছে ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। আমরা কি এই দুটার ডিফারেন্স বুঝতে পারতেছি যে ট্যানজিবল বলতে আমরা কি বুঝি আর ইনট্যানজিবল বলতে কি বুঝি? ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট বলতে আমরা বুঝি which has physical existence or substance, right? মানে যেই অ্যাসেটটার ফিজিক্যালি এক্সিস্টেন্স আছে অর যেই অ্যাসেটটার ফিজিক্যাল সাবস্টেন্স আছে ওইটাকে আমরা বলি আমাদের ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। ওকে, তাহলে ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট মানে কি? ট্যানজিবল মানে হচ্ছে যে অ্যাসেটটা আপনি দেখতে পারেন, স্পর্শনীয় যেটাকে আমরা বলি, যে অ্যাসেটটাকে আপনি টাচ করতে পারেন আর যে অ্যাসেটটাকে আপনি সর্ট অফ কিক করতে পারেন, এটাকে আমরা বলি ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। ওকে, আর ইনট্যানজিবল মানে হচ্ছে যে অ্যাসেটটা আপনি বেসিক্যালি কোনোভাবেই এটার ফিজিক্যালি সাবস্টেন্স নাই, ফিজিক্যাল এটা এক্সিস্ট করে না, মানে এটা ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, এটাকে আমরা বলি ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। তাহলে অ্যাসেটের ক্লাসিফিকেশন গুলো কিন্তু আমরা এইভাবে দেখবো আমাদের আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখি। সো ওইটাই আমরা আজকে ডিসকাশন করছি। সো এখন আমাকে এটা একটু বলেন যে ট্যানজিবল এবং ইনট্যানজিবল এটাকে আমরা বুঝতে পারলাম যে ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট কি, ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট কি? জি স্যার Sir, একটু এক্সাম্পল দিয়ে বললে ভালো হতো, আমি sir. এখন এটাই জিজ্ঞেস করতাম আপনাদেরকে এক্সাম্পলটা। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যেমন বিল্ডিং, মেশিন, ইকুইপমেন্ট এগুলা কি ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট অর ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট? জি বল স্যার Tangible, sir. Tangible. তাহলে এই যে আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন যে স্যার একটা এক্সাম্পল দেন, এক্সাম্পলটা তো আপনিই বললেন আমাকে, আপনি জানেন। তাহলে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটা তাহলে কোন অ্যাসেটের এক্সাম্পল? ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটের এক্সাম্পল। যেমন আপনি যদি কোনো একটা অফিস বিল্ডিং দেখেন, আপনি যদি কোনো একটা মেশিনারিজ দেখেন, আপনি যদি কোনো প্ল্যান দেখেন, ফার্নিচার দেখেন, ইকুইপমেন্ট দেখেন, এগুলা সবই কিন্তু ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটের এক্সাম্পল, রাইট? তাহলে আমরা যদি আরেকটু ভালোভাবে আপনাকে জিজ্ঞেস করি যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটা কি টাইপের অ্যাসেট? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইজ এ ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। খেয়াল করেন, আমরা ফার্স্টে বলছিলাম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইজ অ্যাসেট, এরপর আমি বললাম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইজ নন কারেন্ট অ্যাসেট। এখন আমি বলছি যে হ্যাঁ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইজ আ নন কারেন্ট অ্যাসেট বাট ইট ইজ এ ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। আমি কি বুঝতে পারলাম কথাটা? Yes, sir. এখন ইনট্যানজিবল তাহলে কি হবে? তাহলে ইনট্যানজিবল আমি কোন অ্যাসেট গুলাকে বলবো ইনট্যানজিবল অ্যাসেট? যেমন আপনাদের সুনাম, আপনাদের তো অনেক সুনাম আছে, রাইট? অনেক গুডউইল আছে, রেপুটেশন আছে, এটাকে তাহলে আমরা কি বলতে পারি? গুডউইল। এটা কি ধরা যায়, ছোঁয়া যায়? না স্যার অদৃশ্যমান স্যার ওকে, তারপর প্যাটেন্ট, সফটওয়্যার সফটওয়্যার, রাইট? তারপর হচ্ছে কপিরাইট, রয়্যালটি,
এগুলো আপনারা ছোটবেলায় অনেকেই পড়েছেন আর অনেকেই জানেন। তো এই যে আইটেমগুলো আর লাইসেন্স, কোনো লাইসেন্সিং, এগুলা হচ্ছে আপনার ইনট্যাঞ্জিবল অ্যাসেট। যেই অ্যাসেট গুলো আপনি ফিজিক্যালি টাচ করতে পারেন না, যে অ্যাসেট গুলো আপনি ফিজিক্যালি সাবস্টেন্স নাই, এটাকেই আমরা বলছি ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট। এখন আমাদের আজকের টপিক কোনটা? আসলে আমাদের আজকের টপিক হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এটা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়ে আমরা কভার করব? IAS 16। আর নেক্সট টপিক মানে আমাদের এর পরের টপিক, মানে আজকের টপিক তো শেষ হয়ে যাবে দুইটা ক্লাস তিনটা ক্লাসের মধ্যে, এরপরে আমরা কভার করব ইনশাল্লাহ ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট, যেইটার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে IAS 38। সো এটা আপনাদের মুখস্থ রাখতে হবে ব্যাপারটা তা না, এটা ভয় পাওয়ার কিছু নাই যে স্যার আমার কি IAS এর রেফারেন্স গুলো এরকম মুখস্থ রাখতে হবে কিনা। না, ইটস আ অ্যাভেলেবল রিসোর্স। আপনি যে কোনো ওয়েবসাইটে গেলে আর গুগলে গেলে আর চ্যাট জিপিটিতে আপনি জিজ্ঞেস করলেই হবে যে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের নাম কি। আর আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, আপনি এটা করতে করতে দেখবেন অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে। সো আপনাদের এই স্টেজে এটা মুখস্থই রাখতে হবে ব্যাপারটা তা না, বাট কেউ যদি আসলে এটা মনে রাখতে পারেন, এটা আসলে আপনাদের ইন্টারভিউ ফেস করার জন্য আর যে কোনো সেশন সেমিনারে যখন আপনি জয়েন করবেন আর কোনো ট্রেনিং আপনি নিচ্ছেন, সো ওই জায়গাটাতে আপনাকে এটা খুব ভ্যালু অ্যাড করবে, এটা খুব হেল্প করে যে আপনি রেফারেন্স গুলো বলতে পারেন। যেমন আপনারা আই ডোন্ট নো এদের ভিডিওটা দেখেন কিনা, যেমন জাকির নায়েকের ভিডিও। আমি বলছি না যে আপনাদের পছন্দ অপছন্দের ব্যাপার, সেটা ডিফারেন্ট। তারপর হচ্ছে আপনার বাংলাদেশে একজন আছে সলিমুল্লাহ খান, ওনাদের কথা শুনলে আপনি দেখবেন যে ওনারা মনে হয় যে একদম, যেমন জাকির নায়েক মনে হয় কোরআন শরীফের প্রত্যেকটা মানে পেজ প্যারা আয়াত সহ মুখস্থ, তার মানে ওই লেভেলের এত পারফেক্টলি সে বলতে পারে। ওকে, আবার সলিমুল্লাহ খানের কথা আমি যে বললাম এই কারণে যে উনি যখন ইতিহাস নিয়ে কথা বলেন, আমি সবসময় ফিল করি উনি এমন ভাবে কথা বলেন যে উনি প্রত্যেকটা বই উনার একদম চোখের সামনে আছে। সো এটা আপনারাও মানে একটা সময় দেখবেন করতে করতে আপনারা পড়তে পড়তে আপনাকে আর এটা বলতে হবে না যে IAS 16 মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, IAS 38 মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এটা আপনারা অটোমেটিক্যালি মনে থাকবে, এটা অটোমেটিক্যালি আপনাদেরকে মাথায় চলেই আসবে, এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। এই জন্য আমি এটা বললাম যে আপনারা এটা নিয়ে মানে কনফিউশনে থাকিয়েন না যে স্যার আমাদের কি তাহলে IAS এর রেফারেন্স মুখস্থ রাখতে হবে? না, এটা মুখস্থ রাখতে হবে না। এটা আপনাদের IAS 16 এ কি বলা আছে সেটুকু বুঝতে পারলেই হইলো, সেটুকু আমাকে বুঝাইতে পারলেই হইলো। And you know, I'm so much flexible regarding this sort of knowledge application. So আপনি আপনার পয়েন্টটা আমাকে লজিক্যালি বুঝাতে পারলে I will give you marks, no problem with that. এখন আমরা তাহলে একটা ছোট্ট ব্রিফে চলে আসলাম যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটা কি। এখন আমাকে দেখতে হবে যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডেফিনেশন কি, মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এরপর আমাকে দেখতে হবে এই ডেফিনেশন অনুযায়ী আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের এক্সাম্পল কি, মানে আমরা এটাকে কি কি এক্সাম্পলে এটাকে দেখতে পারি। অ্যান্ড দেন আমার এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের কোন কস্টগুলোকে আমরা ইনক্লুড করব অ্যান্ড কোন কস্টগুলোকে আমরা ইনক্লুড করব না। অ্যান্ড দেন আমরা দেখব ডেপ্রিসিয়েশন, অ্যান্ড অফকোর্স আমরা এটাও আপনাদেরকে বলবো যে আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের কোন ভ্যালুতে রেকর্ড করব। সো উই উইল ডিসকাস অ্যাবাউট ইট যে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে এটাকে নেট বুক ভ্যালু অর ক্যারিং ভ্যালু যেটাকে বলি সেই ভ্যালুতে রেকর্ড করব। অ্যান্ড হাউ টু ক্যালকুলেট নেট বুক ভ্যালু অর ক্যারিং ভ্যালু সেটাও আমরা ডিসকাশন করবো ইনশাল্লাহ। সো দ্যাটস দ্য অবজেক্টিভ। আমরা দেখি যতটুকু কভার করতে পারি আজকে আমরা ওই দিক থেকে ইনশাল্লাহ যাব। সো খেয়াল করে দেখেন, আমরা যদি ডেফিনেশনের কথা বলি, যে আমরা একটু আগে যে কথাটা বলছিলাম যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কি, ভালো করে দেখেন। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আর ডিফাইন্ড অ্যাজ tangible assets that are expected to use during more than one period. More than one period বলতে এখানে আমরা বুঝছি হচ্ছে 1 বছরের বেশি, more than one accounting year, 12 মান্থের বেশি। তো এই কথাটা তো আমরা অলরেডি বলেছি, বাট আমাকে এখন এটা বুঝতে হবে যে আমি আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটা তখনই বলবো যখন আমি আমার এই অ্যাসেটটাকে এই 3টা পারপাসে ইউজ করব। কি কি পারপাস? ইদার আমি এটাকে আমার প্রোডাকশন
অর ডিস্ট্রিবিউশন পারপাসে ইউজ করব, মানে প্রোডাকশন অর সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস। মানে আমি আমার কোন একটা মেশিন, এই মেশিন দিয়ে আমি আমার আমার আইটেম প্রডিউস করে দেন আমি আমার এই প্রোডাক্ট গুলাকে সেল করতে হয়, সেল করার জন্য আমার যে ভেহিকল লাগে, আমার যে গাড়ি দরকার হয়, সেটাও কিন্তু আমার এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের পার্ট। তার মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আর আইটেম যেটা আমি আমার প্রোডাকশন পারপাস অর ডিস্ট্রিবিউশন পারপাস ইউজ করে থাকি। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইট কুড বি আমি হয়তো বা এটা রেন্টাল পারপাসে ইউজ করতে পারি, যে আমি কাউকে হয়তো বা ভাড়া দিলাম। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমি আমার অফিসিয়াল পারপাসে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস, যেমন আমার অফিসের ফার্নিচার থেকে শুরু করে, আমার অফিসের এসি থেকে শুরু করে ইকুইপমেন্ট যা যা আছে, যা যা জিনিস আমার দরকার, এগুলা সবই আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলতে পারি। যেমন আপনি যদি ড্যাফোডিল ইউনিভার্সিটির পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, ড্যাফোডিল ইউনিভার্সিটির এই যে বিল্ডিং গুলো আছে, এই যে জমিগুলো আছে, এগুলো সবই কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এটা কেউ না কেউ তো প্রপার অ্যাকাউন্টিং মেনটেন করছেন, এবং তারা অবশ্যই এগুলাকে তার রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের গাইডেন্স, মানে IS 16 এর গাইডেন্স অনুযায়ী এগুলাকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে ট্রিট করছে। এখন আসেন পরবর্তীতে, বিল্ডিং আছে, বাট প্রত্যেকটা ক্লাসরুমে কি আছে আপনি খেয়াল করে দেখেন, বেঞ্চ আছে, এসি আছে, পোডিয়াম আছে, এই যে যতগুলা ফার্নিচার আছে, এগুলাও কিন্তু প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। কেন? বিকজ ড্যাফোডিল ইউনিভার্সিটিটা কি পারপাস ইউজ করে? সার্ভিস ডেলিভারি পারপাস ইউজ করে, রাইট? প্লাস আপনারা যখন অফিস রুম গুলাতে যান, প্রত্যেকটা অফিস রুমে চেয়ার, টেবিল, অনেক ধরনের ফার্নিচার, তারপর হচ্ছে পিসি, ল্যাপটপ, এরপর আপনি দেখেন হচ্ছে এসি, এগুলা সবই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে, মানে অফিসিয়াল পারপাসে ওগুলা ইউজ করা হয়। তো এটাও কিন্তু প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের এক্সাম্পল। তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলতে আমরা যে কথাটাকে বুঝি, লাইক যেটাকে আমরা আমাদের ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট হিসেবে ট্রিট করব, অ্যান্ড আমি এটাকে ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট হিসেবে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে তখনই ট্রিট করব যখন আমরা এই পারপাসে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা ইউজ করব। ওকে, এবং এখানে আমার এক্সাম্পল গুলো দেওয়া আছে, খেয়াল করে দেখেন কি কি এক্সাম্পল, যেমন ট্রাক, অফিস ফার্নিচারস, মেশিনারি, বিল্ডিংস, ল্যান্ড, এগুলা সবই হচ্ছে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের এক্সাম্পল। এখানে কিছু ছবি দেওয়া আছে, ইটস রিলেটেড টু দা এক্সাম্পল অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেফিনিশন অর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের পারপাস অফ ইউজ এন্ড এক্সাম্পল? এখানে কারো কোনো কনফিউশন আছে? স্যার। ওকে, এখন এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি এটা আমরা দেখলাম, বাট এখন আমাকে দেখতে হবে এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে রেকর্ড করব। ওকে, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটার রেকগনিশনটা কিভাবে হবে, অর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটাকে আমরা কিভাবে আমাদের, সরি একটা সেকেন্ড, ওকে, সো আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেফিনেশন দেখলাম, আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এক্সাম্পল দেখলাম। Now our turn is to understand what is the recognition criteria of PPE. Do you know what is recognition criteria? Or recognition criteria বলতে, or recognition বলতে আমরা কি বুঝি? Anyone? আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এটা পড়েছিলাম, রেকগনিশন, ডিরেকগনিশন। কারো মনে নাই? ওকে, স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অন্তর্ভুক্ত করা। recognition means to include in our records, or to include, যেটা বললেন, to include on the financial statements. Okay, include or record যেটাই বলেন, এটাকে আমরা বলেছি রেকগনিশন ক্রাইটেরিয়া। তাহলে আমরা এটাকে তখনই আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করব, আমি আমার এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট
তখনই আমি এটাকে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করব যখন আমার এই দুইটা ক্রাইটেরিয়া মিট করবে। ওকে, নাম্বার 1, it is probable that the future economic benefits will be or will flow to the entity which is owned or controlled by the entity। তার মানে এই ডেফিনেশনটা কিন্তু এক্স্যাক্টলি আপনারা যে অ্যাসেটের ডেফিনেশনটা দেখছিলেন, খেয়াল করে দেখেন, এই যে অ্যাসেটের ডেফিনেশন যেটা দেখছিলেন, ঠিক এই ডেফিনেশনটাই কিন্তু ফার্স্ট রেকগনিশন ক্রাইটেরিয়া। তার মানে আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হতে হলে অবশ্যই এটা আমার অ্যাসেটের ক্রাইটেরিয়া, মানে অ্যাসেটের ডেফিনেশনটাকে মিট করতে হবে। এটা আমার জন্য মাস্ট। এটা আমাকে অবশ্যই অবশ্যই ফার্স্টে চেক করতে হবে যে আমি আমার এই অ্যাসেটের কন্ট্রোলটা আমার কাছে আছে কিনা, মানে আমার কাছে বলতে আমি বুঝাচ্ছি বিজনেসের কাছে আছে কিনা। যেমন আমি একটা সিম্পল ভাবে বলি যে মেশিনারি, তাহলে মেশিনারিকে আপনি যদি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলতে চান, তাহলে অবশ্যই মেশিনারিটাকে আপনি কিনে আনছেন, মেশিনটাকে কিনে আপনি আপনার প্রেমিসেসে রাখছেন, তাহলে অফকোর্স এটার মালিক আপনি, এটা কন্ট্রোল করেন আপনি। প্রবাবল ইকোনমিক বেনিফিট মানে কি? প্রবাবল ইকোনমিক বেনিফিট বলতে বোঝাচ্ছি এই মেশিনটা আপনি ব্যবহার করে, এই মেশিন দিয়ে আপনি কোনো একটা প্রোডাক্ট অর কোনো একটা আইটেম ম্যানুফ্যাকচার করে প্রডিউস করে এটা আপনি ফিউচারে সেল করবেন, যেখান থেকে আপনি রেভিনিউ আর্ন করবেন। সে এই মেশিনটা হচ্ছে আপনার জন্য একটা রেভিনিউ জেনারেশন একটা আইটেম। লাইক আপনি এটা যদি, এই মেশিনটা যদি হয় যে এই মেশিন দিয়ে আপনি সে কলম বানান, কলম বিক্রি করেন, তাহলে যে কলম বিক্রি করে যে টাকাটা পাচ্ছেন এটি তো ফিউচার ইকোনমিক বেনিফিট ফ্রম ইউজিং দা মেশিন। তো এইভাবে আমরা চিন্তা করি যে আসলে এটাকে আমরা কিভাবে ফিউচার ইকোনমিক বেনিফিট হিসেবে কনসিডার করি। ওকে, দ্যাট ইজ নাম্বার 1। তো কোনো একটা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটাকে আমার রেকর্ড করতে হলে অবশ্যই অবশ্যই এটা আমার প্রবাবল ইকোনমিক বেনিফিট ফ্লো হইতে হবে এবং এটার কন্ট্রোলড থাকতে হবে, ওনারশিপ থাকতে হবে বিজনেসের কাছে, মানে এন্টিটির কাছে। দ্যাট ইজ নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 ক্রাইটেরিয়া হচ্ছে the cost related or attributable to the asset can be measured reliably। মানে এই যে অ্যাসেটটা, এই অ্যাসেটটা আপনার পারচেস করা অর অ্যাকোয়ার করা অর প্রডিউস করার জন্য যত ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট আছে, যত ডিরেক্টলি রিলেটেড কস্ট আছে, এগুলা অবশ্যই আপনাকে মেজার করতে পারতে হবে, এগুলো অবশ্যই আপনাকে ক্যালকুলেট করতে পারতে হবে রিলায়েবলি, মানে প্রপারলি। তা না হলে আপনি আপনার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টকে কখনোই রেকগনাইজ করতে পারবেন না, কখনোই রেকর্ড করতে পারবেন না। এই যে কস্টের কথাটা আমরা বলছি, এই কস্টকে আমরা বলছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমরা একটু পরেই দেখবো, একটু পরেই স্লাইডে খুব সুন্দর করে এই ডেফিনেশনটা দেওয়া আছে এবং এই ডিফারেন্সেস গুলো দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার্স। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আমি যদি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করতে হয় তাহলে অবশ্যই আমাকে এই দুইটা ক্রাইটেরিয়া মিট করতে হবে। আমি আবারও বলছি, অবশ্যই দুইটা ক্রাইটেরিয়া মিট করতে হবে। একটা মিট করলো, সে প্রথমটা মিট করলো, পরেরটা মিট করলো না, তাহলে আমরা এটাকে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসেবে রেকর্ড করতে পারবো না। তাহলে যখনই আমার বিজনেসের কোনো একটা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আমি রেকর্ড করব, তখন আমাকে অবশ্যই এই ক্রাইটেরিয়া, দুইটা ক্রাইটেরিয়া বলতে আমরা বুঝি এই ফিচার দুটো, এই কন্ডিশন দুটো আমাকে ফুলফিল করতে হবে। নাম্বার 1, এটা অবশ্যই আমার ইকোনমিক বেনিফিট প্রোভাইড করবে এবং এটার কন্ট্রোল থাকবে বিজনেসের কাছে। নাম্বার 2, কস্ট রিলেটেড টু দ্য অ্যাসেট আমাকে রিলায়েবলি মেজার করতে পারতে হবে। যখনই এই দুইটা ক্রাইটেরিয়া মিট করবে, যখনই এই দুইটা ক্রাইটেরিয়া মিট করবে, আমি কি ডাবল এন্ট্রি দিব? যখনই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের এই অ্যাকাউন্টিং আর
রেকগনিশন ক্রাইটেরিয়া মিট করবে, আমার ডাবল এন্ট্রি কি হবে, জার্নাল কি দিব? অ্যাসেট, অ্যাসেট কি বাড়বে না কমবে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি অ্যাসেট না? স্যার অ্যাসেট বাড়বে স্যার। ওকে, তাহলে অ্যাসেট যদি বাড়ে তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটা তো আমার অ্যাসেট, রাইট? তাহলে এটা আমার Yes, কি sir. হবে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড Asset. ইকুইপমেন্ট ডেবিট হবে, রাইট? ওকে, তাহলে আমি যখনই এই ক্রাইটেরিয়া মিট করতে পারবো, যখনই আমার এই রেকগনিশন ক্রাইটেরিয়া মিট হবে, তখনই আমি এটাকে রেকর্ড করব প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট। ক্রেডিট কি হবে? আমি যদি এটা টাকা দিয়ে কিনি, মানে আমি যদি ইনস্ট্যান্ট পে করে দিই, তাহলে ব্যাংক ক্রেডিট, ব্যাংকে রাইট? জি স্যার। আর আমি যদি এখন না দিই, পরবর্তীতে দিই, এখন না দিয়ে Accounts যদি payable. পরবর্তীতে দিই, Accounts payable হবে। তাহলে যেটাই হোক, হয় ব্যাংক ক্রেডিট হবে, নয় পেয়েবল ক্রেডিট হবে। কথাটা বুঝতে পারছি? Yes, sir. ওকে, তাহলে আমরা বেসিক্যালি কি দেখলাম? আমরা দেখলাম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেফিনেশন, আমরা দেখলাম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের রেকগনিশন ক্রাইটেরিয়া। যেই ক্রাইটেরিয়া দুইটা আমরা ফুলফিল করলেই আমাদের এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট অ্যাকাউন্টে আমি এটাকে ডেবিট করব। কেন ডেবিট করব? বিকজ এটার কারণে কি হচ্ছে, বিজনেসের অ্যাসেট বাড়বে, অ্যাসেট বাড়ে, অ্যান্ড উই নো যদি অ্যাসেট বাড়ে, রাইট, অ্যাসেট যদি বাড়ে তাহলে এটা আমার ডেবিট, রাইট? অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট, অ্যাসেট ডিক্রিজ করলে ক্রেডিট, দ্যাট উই অল নো। অ্যান্ড এই অ্যাসেটটা যে আমি অ্যাকোয়ার করলাম, অফকোর্স এটার এগেনস্টে আমি হয় ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছি ইমিডিয়েটলি, তাহলে আমার ব্যাংকের টাকা মানে অ্যাসেট কমে যাচ্ছে, অথবা আমি পেমেন্টটা হয়তো বা এখন করব না, আমি পরে করব, সেক্ষেত্রে এটার জন্য একটা পেয়েবল অ্যারাইজ করবে। দ্যাট উই নো দ্য বেসিক অফ বুক কিপিং, যে অ্যাকাউন্ট পেয়েবল এটা লায়াবিলিটি, তাহলে লায়াবিলিটি এখানে আমার বেড়ে যাচ্ছে এবং লায়াবিলিটি ক্রেডিট হবে। সো দ্যাট উই অল নো, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট, ব্যাংক অর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। নাও my next question is what is the amount of property plant and equipment? What is the amount of the property plant and equipment? আমি তো জানি যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট হবে, বাট প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যে ডেবিট হবে, এই যে ডেবিট হবে হাউ মাচ, এই হাউ মাচকে আমরা বলি মেজারমেন্ট। আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এগুলো সব পড়েছি, আপনারা মিড টার্মেও কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের আনসার গুলো করেছেন, সবগুলো চ্যাপ্টার অথবা এলিমেন্টস গুলো নিয়ে কথা বলেছেন। সো হোয়াট ইজ মেজারমেন্ট? মেজারমেন্ট মানে কি? হোয়াট ইজ মেজারমেন্ট? মেজারমেন্ট বলতে আমরা কি বুঝি? স্যার পরিমাপ করা বা নির্ণয় করা যে পারফরম্যান্স ইভালুয়েশন করা। মেজারমেন্ট বলতে আমরা বুঝি দ্য কোয়ান্টিটি, দ্য অ্যামাউন্ট, রাইট? দ্য অ্যামাউন্ট। এখন আমাকে একটু বলেন, এই যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটা আমরা ডেবিট করলাম ঠিকই আছে, দ্যাটস ফাইন, বাট এই ডেবিটের অ্যামাউন্টটা কত হবে? হাউ মাচ শুড উই রেকর্ড অ্যাজ পিপিই? দ্যাট ইজ কল্ড মেজারমেন্ট। তাহলে মেজারমেন্টের ডেফিনেশন যদি আমরা বলি আর মেজারমেন্টের পয়েন্ট যদি বলি, মেজারমেন্ট কি? যে আমি আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে কত টাকা এটাকে রেকর্ড করব, আর কত টাকা এটাকে আমি রেকর্ড করব, অ্যামাউন্টটা কত হবে, দ্যাট ইজ কল্ড মেজারমেন্ট। আপনারা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে একটু যদি ব্যাক করেন, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট বলতে একটা কনসেপ্ট পড়েছেন না, মনে আছে? হিস্টোরিক্যাল কস্ট। Yes, sir. Base Okay. cost যেটা বলা হয়। ওকে, হিস্টোরিক্যাল কস্ট কি ছিল? এর কনসেপ্টটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্য কনসেপ্ট অফ হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট? স্যার একটা প্রোডাক্টের বেস প্রাইস যেটা মানে কোম্পানি থেকে যে প্রাইসটা সিলেক্ট করে দেওয়া হয় সেটা হয়তো Okay. মানে পুরান যে প্রাইস অরিজিনাল প্রাইস সিলেক্ট করে দেওয়া হয় না, যেই প্রাইসে আপনি ওই অ্যাসেটটা পারচেজ করেন সেই প্রাইস? স্যার যে অ্যাসেটে আমরা পারচেজ করে থাকি স্যার অরিজিনাল প্রাইস। অ্যাবসলিউটলি। তাহলে কস্ট বলতে আমরা বুঝি
the purchase price or historical price, right, of the PPE, ওকে, of the item যেটাকে আপনি বলেন। তাহলে আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, কথাটা এখানে একটু ভালো করে খেয়াল করব, একটু ভালো করে মনোযোগ দিব যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আমরা, সো property plant and equipment initially measured at cost। তাহলে property plant and equipment আমরা initially কোন ভ্যালুতে মেজার করি? cost ভ্যালুতে। and what does mean cost? cost মানে হচ্ছে ওই অ্যাসেটটা পারচেস করতে অর অ্যাকোয়ার করতে আমার হিস্টোরিক্যাল প্রাইস কত, মানে এক কথায় যদি আমি বলি পারচেস প্রাইস কত, এই পারচেস প্রাইসটাকে আমরা বলেছি কস্ট। তাহলে খুব সিম্পল ভাবে মনে রাখবো যে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কোন প্রাইসে ইনিশিয়ালি রেকর্ড করব? এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমি যত টাকা দিয়ে কিনছি, অর এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের টোটাল কস্ট কত টাকা, টোটাল কস্ট। সো এখানে আমরা এই পয়েন্টটা মনে রাখবো, আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের টোটাল কস্ট কত সেটাকে আমরা কনসিডার করব অ্যাজ আ মেজারমেন্ট ভ্যালু অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এই যে টোটাল কস্ট, এই টোটাল কস্টের কনসেপ্টকে আমরা বলছি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কনসেপ্ট আমাকে মাথায় রাখতে হবে এখানে, ওকে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কনসেপ্টটা এখানে মাথায় রাখতে হবে। সো এখানে আমি আপনাদেরকে যদি একটা সিম্পল কোয়েশ্চেন করি যে আপনি একটা মেশিন, সে আমি যদি এখানে একটা জাস্ট ছোট্ট একটা মেশিন purchased at say $100,000, okay, and delivery charge $3,000, installation charge $7,000। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আমি আমার এই মেশিনটাকে, ওকে, আমি আমার এই মেশিনটাকে যদি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে রেকর্ড করতে চাই, রেকগনাইজ করতে চাই, সো হাউ মাচ শুড বি দ্য ভ্যালু অফ অর কস্ট অফ পিপিই? তাহলে এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের টোটাল কস্ট কত টাকা আমি মেজার করব, আর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কত টাকা আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করব? আমার প্রশ্নটা বুঝতে পারছি? প্রশ্নটা কেউ বুঝতে পারছি? মানে জাস্ট বেসিক একটা ইলাস্ট্রেশন টাইপ, যে আমি মেশিন কিনেছি $1,00,000 দিয়ে, এই মেশিনটা আমার অফিসে আনার জন্য, মানে আমার আমার বিজনেসের প্রেমিসেসে আনার জন্য আরো $3,000 খরচ হয়েছে, প্লাস এইটাকে ইনস্টল করতে মানে সেট আপ করতে আরো $7,000 খরচ হয়েছে। নাও মাই কোশ্চেন ইজ, 1,37,000 টাকা স্যার, 1,37,000। নাও আমার কোশ্চেন হচ্ছে, 1,10,000 স্যার। নাও আমার কোশ্চেন হচ্ছে আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে আমার, এবং আমি পুরো টাকাটা ক্যাশে দিয়েছি, আমি পুরো টাকাটাই ক্যাশে দিয়েছি, তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে আমি ডেবিট কত টাকা করব? স্যার ডেবিট করবেন স্যার 1,10,000। $1,10,000 এন্ড ব্যাংক তো ক্রেডিট হয়ে যাবে 1,00,000, যেহেতু আমি বলেছি যে আমি এটাকে ক্যাশে দিয়েছি। নাও 1,10,000 কেন হইলো, কেন 1,00,000 হইলো না? আমি তো একটু আগে বলেছি পারচেস প্রাইস, কেন 1,10,000 আমি বললাম? ওয়াই? স্যার ডেলিভারিটা তো স্যার এটা খরচ, স্থায়ী খরচ না স্যার। মানে সেটা আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি আপনাদেরকে যে আমি তো এখানে চাইলে শুধু পারচেস প্রাইস দিলেই পারতাম, ঠিক না? মানে আমি তো শুধু যদি পারচেস প্রাইস দিতাম তাহলে আলটিমেটলি আমি কত টাকা অ্যাসেট দেখাইতাম? 1,00,000 টাকা দেখাইতাম, রাইট? জি স্যার। ওকে, বাট আপনারা বলছেন যে না, অ্যাসেটের ভ্যালু স্যার 1,00,000 টাকা না, এই অ্যাসেটের ভ্যালু টোটাল 1,10,000। কেননা
এই $3000 এই অ্যাসেটের জন্যই আমার রিলেটেড, মানে অ্যাট্রিবিউটেবল যেটাকে আমরা বলি। ইনস্টলেশনটাও এটার সাথে রিলেটেড। ওকে, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে যে কেন আমরা এই পুরো কস্টটাকে, অথবা এটাকে কিভাবে আপনি চিন্তা করছেন যে টোটাল 1,10,000ই আপনি অ্যাসেটটাকে কি করবেন, এই অ্যাসেটটাকে ক্যাপিটালাইজ করবেন। ক্যাপিটালাইজ করা মানে তো বুঝি আমরা, এর আগে মনে হয় এটা নিয়ে কথা বলেছিলাম। জি স্যার। ক্যাপিটালাইজ করা মানে হচ্ছে আমি এটাকে এই অ্যাসেটের কস্ট হিসাবে কনসিডার করা, মানে এই অ্যাসেটটাকে নন কারেন্ট অ্যাসেট হিসাবে কনসিডার করা, যেটাকে আমরা বলি ক্যাপিটালাইজ। ওকে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে আপনারা কিভাবে চিন্তা করছেন একটু আমাকে বলেন, আমি আমার চিন্তাটা আপনাদেরকে শেয়ার করছি। স্যার, মেশিনটা যেহেতু আমরা 1,00,000 টাকা দিয়ে কিনছি, এটাকে উপযুক্ত করার জন্য মানে পূর্ণ ব্যবহার করার জন্য আমাদের যে ডেলিভারি, এটা আনার জন্য যে খরচ হয়েছে, তারপর এটা স্থাপন জন্য খরচ হয়েছে, এটা তো একবারই খরচটা হয়েছে, এটাও তো এটা মেশিনের কি রায়হান বলতেছেন আপনি? জি স্যার, আমি রাইহান। কেমনে সম্ভব? কেন স্যার? মানে আপনি কি সামনে বই আছে নাকি? না, বই নাই স্যার, আপনি ভিডিও কলে চাইলে দেখতে পারেন। দেখি তো ভিডিওটা অন করেন তো। স্যার, আমি তো আচ্ছা, স্যার, বইও সমস্যা নাই, সমস্যা নাই, আচ্ছা, ঠিক সমস্যা আছে। নাই, সমস্যা নাই, বিশ্বাস করলাম, বুঝছি আপনি। বাট ইউ সেড দ্য পারফেক্ট থিং, মানে অ্যাবসলিউটলি রাইট। ওকে, এই জন্য আমি অবাক হইলাম যে আপনি কিভাবে পারলেন, মানে হাউ কাম। ভেরি গুড, ওয়েল ডান। তাহলে Thank you. দেখেন, রায়হান যে কথাটা বললো এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলতাম, হয়তো বা একটু দু একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করতাম, বাট কথাটা এটাই ছিল, মানে কথাটা আসলে এটাই থাকতো যে একটু খেয়াল করেন, আমি এখানে $1,00,000 আসলে কি, কোন ভ্যালুটা রেকর্ড করেছি? 1,10,000 পারচেজ প্রাইস ডেলিভারি আর হলো স্যার পারচেস। প্লাস প্লাস যে কথাটা বললো রায়হান, ওর কথাটা তো নিতেই হয় আমাকে, খুব সুন্দর কথা বলছে। পারচেজ প্রাইস প্লাস ফ্রম দ্য পারচেজ টু মেক ইট ইউজেবল, ওকে, দ্য অ্যাসেট। তার মানে আমার এই অ্যাসেটটা পারচেজ করার পর থেকে এইটাকে ইউজেবল করা পর্যন্ত all directly attributable cost are capital expenditures or the cost can be included as PPE. ওকে, সিম্পল কথা। তার মানে আমি যদি আপনাদের কনসেপ্টটাই একটু সুন্দর করে বলার ট্রাই করি, তাহলে আমি কোন কনসেপ্টে এটাকে চিন্তা করেছি, বিকজ আমার এই অ্যাসেটটা পারচেস করলাম, দ্যাটস ফাইন, বাট এই অ্যাসেটটা পারচেস করে আমি আমার প্রেমিসেসেও আনলাম না, এটা ইনস্টলও করলাম না, তাহলে এখান থেকে তো আমি আর ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো না, এটা তো আমার ইউজেবল হইলো না এখনো পর্যন্ত, ঠিক না? তাহলে এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার কোনো একটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেজ করার পর থেকে ওই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইউজেবল করা পর্যন্ত, ভালো করে খেয়াল করেন, ইউজেবল করা পর্যন্ত যত ধরনের এক্সপেন্ডিচার আছে যেটা ডিরেক্টলি রিলেটেড মানে হচ্ছে, যেটা খেয়াল করেন, আপনি যদি ডেলিভারি চার্জ না দেন তাহলে আপনি আপনার এই মেশিনটা আনতে পারবেন না, তার মানে এটা আপনার ইউজেবল করার জন্য ডিরেক্টলি রিলেটেড। ইনস্টলেশন চার্জ, যদি এটা ইনস্টলই না করেন তাহলে আপনি এটা ইউজই করতে পারবেন না, এটাও ডিরেক্টলি রিলেটেড। এই কারণে আমার মেশিনটা পারচেস করার পর থেকে আমার এই মেশিনটাকে ইউজেবল করা পর্যন্ত যত ধরনের ডিরেক্ট অ্যাট্রিবিউটেবল কস্ট আছে এইগুলাকেই আমরা বলছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেই কস্টটাকেই আমরা ইনক্লুড করব আমার বিজনেসের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্ট হিসাবে। তো আমি যে বললাম যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইনিশিয়ালি আমরা এটাকে রেকর্ড করব কস্ট মডেলে, ইনিশিয়ালি আমরা এটাকে রেকর্ড করব কস্ট এ। এই কস্টটাই হচ্ছে বেসিক্যালি এই যে কথাটা আমরা এখন বললাম যে পারচেস প্রাইস
প্লাস পারচেস থেকে শুরু করে ওই মেশিনটাকে ওই অ্যাসেটটাকে ইউজেবল করা পর্যন্ত যত ডিরেক্ট কস্ট আছে, যত ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট আছে, সেগুলাকে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে ট্রিট করতে পারবো, ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে ইনক্লুড করতে পারবো। ওকে, তাহলে কোন কস্টগুলা ইনক্লুড করতে পারবো না, যদি এই কথাটা এখন আপনাকে আমি সিম্পল ভাবে জিজ্ঞেস করি, তাহলে যেই কস্টগুলা এই ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না, যেমন আমি যদি বলি যে আপনার এই মেশিনটা রিপেয়ার করতে হবে, এই মেশিনটা মেইনটেনেন্সের জন্য যদি কোনো খরচ হয়, এগুলা কিন্তু আপনার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার না, এগুলো আপনার জন্য কোনোভাবেই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্টের সাথে ইনক্লুড হবে না, কোনোভাবেই এটা আপনি কস্ট হিসেবে কনসিডার করতে পারবেন না। সো দ্যাটস দ্য এক্সাম্পল অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স। আমি কি বুঝাতে পারলাম কথাটা? যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারেন প্লিজ। ওকে, নীরবতা সম্মতির লক্ষণ। এখন আমরা এই যে কথাগুলা বললাম, এই কথাগুলাই আমরা একটু জাস্ট টেবিল আকারে ডিফারেন্স ভাবে একটু দেখার ট্রাই করি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভার্সেস রেভিনিউ এক্সপেন্ডিচার। ওকে, এই যে একটু আগে আমরা যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথাগুলো বললাম, এটাই হচ্ছে আমার এই কলামের পার্ট। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের এটা ডেফিনেশন বলবো, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বলবো, পারপাস বলবো। আর রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে যেটা আমরা একটু আগে বললাম যে আমরা যে রিপেয়ার, মেইনটেনেন্স, মানে ডে টু ডে ওই অ্যাসেটটাকে মেইনটেইন করার জন্য যেই খরচগুলো আমরা করে থাকি, যেটাকে আমরা বলি রেভিনিউ এক্সপেন্ডিচার। সো আমরা একটু ডেফিনেশনটা দেখি, যে কথাটা আমরা একটু আগেও বলছিলাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ডেফিনেশন কি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনকার্ড টু অ্যাকোয়ার, ইনস্টল or enhance a property plant and equipment asset or to extend its useful life or increase its earning capacity. So that's the another নতুন দুইটা পয়েন্ট। এটা হচ্ছে যে আমরা আমাদের একটা বিল্ডিং, ওইটাকে ইউজেবল করলাম। ওকে, বিল্ডিং ইউজেবল করার পর সে আমি বিল্ডিং টোটাল 6 তলা পর্যন্ত করেছি, বাট আমি আবার ওই বিল্ডিংটা যদি পরবর্তীতে আরো 2 তলা মানে বাড়াই, আরো 2 তলা যদি আমি বেশি করি, তাহলে এটা কি হবে, আমার বিল্ডিং এর ওই রেভিনিউ আর্নিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে। সো সেই ক্ষেত্রে যদি আমার পরবর্তীতে আমি এমন কোনো কস্ট করি, পরবর্তীতে এমন কোনো আমি ডেভেলপমেন্ট করি, ইমপ্রুভমেন্ট করি, যেটার কারণে আমার অ্যাসেটের ইউজফুল লাইফটাকে বাড়াই দিবে অথবা এটা আমার আর্নিং ক্যাপাসিটিটাকে বাড়াই দিবে, সেটাকেও আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে পারি। ওকে, নাও রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার কি, যে ওই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা আমার ডে টু ডে মেইনটেনেন্স করার জন্য, অপারেট করার জন্য যেই অ্যাসেটের মেইনটেনেন্স কস্ট, রিপেয়ার কস্ট হচ্ছে, সেটাকে আমরা বলছি রেভিনিউ এক্সপেন্ডিচার। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বলতে আমরা কি বুঝি? অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বলতে আমরা বুঝি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে আমরা কি হিসেবে ট্রিট করব? ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে ট্রিট করব অ্যাজ অ্যান অ্যাসেট, যেটা আমরা কোথায় রেকর্ড করব? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে, এবং যেটা আমরা ওভার দ্য ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ করব, যেটা আমরা একটু পরেই দেখব প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন কিভাবে করি। বাট রেভিনিউ এক্সপেন্ডিচার এটা কিন্তু নট অ্যান অ্যাসেট, ইট ইজ অ্যান এক্সপেন্স, অ্যান্ড যেই এক্সপেন্সটা যেই বছরে হবে, সেই বছরে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে এটাকে রেকর্ড করব। সো দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স অফ স্টেটমেন্ট অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার্স। ওকে, এখন আসেন তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি করে? এটা আমার অ্যাসেটের ভ্যালুটাকে বাড়াই দেয়, রাইট? আর রেভিনিউ এক্সপেন্ডিচার কি করে? এটা আমার এক্সপেন্সকে বাড়ায় বাট প্রফিটকে কমায় দেয়। এখন খেয়াল করবেন কথাটা, এখানে খুব সিম্পল একটা কথা আমি বলবো, বাট খুব ইম্পর্টেন্ট কথা। আপনি কোন একটা এক্সপেন্ডিচার রেকর্ড করতেছেন, বাট এই এক্সপেন্ডিচারটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বাট আপনি এটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট না করে আপনি রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করছেন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি ট্রু অ্যান্ড ফেয়ার হবে? ঠিক থাকবে? কি প্রবলেম হবে বলতে পারবো কেউ? সে আমি একটা অ্যামাউন্ট ধরে বলি যে আপনার বিজনেসের
একটা এক্সপেন্ডিচার যেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওকে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার সে আমি এখানে এক্সাম্পলটা নিয়ে আসি। A capital expenditure of $50,000 shown as revenue expenditure. Okay, ইম্প্যাক্টটা কি হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার সে কি করছে? স্যার অ্যাসেট কমে যাবে এবং এক্সপেন্স বেড়ে যাবে। তো সে ইম্প্যাক্টটা কি করছে? সে অ্যাসেট আন্ডার স্টেট করছে, রাইট? জি স্যার। অ্যান্ড অলসো প্রফিটও কমাই দিস। আন্ডার স্টেট করছে। জি স্যার। অ্যাগ্রিড সবাই? কত টাকা? 50,000। তাহলে এটা কি ঠিক করছে সে? না স্যার। তাহলে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে ভালো করে খেয়াল করে দেখেন, ইটস এ প্রিন্সিপাল এরর। এটা কিন্তু খুব মানে বড় একটা এরর অফ প্রিন্সিপাল। ওকে, মানে আপনার বিজনেসের নীতি, প্রিন্সিপাল, পলিসি কি আপনি চেঞ্জ করে দিচ্ছেন, মানে আপনার বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্টসই আপনি ঘুরাই দিচ্ছেন। সো ইউ ক্যান নট ডু দ্যাট। তার মানে আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনি অ্যাসেট আন্ডার স্টেট করছেন অ্যান্ড প্রফিটও আন্ডার স্টেট করছেন। বাট ভাইস ভার্সা যদি হয়, ভাইস ভার্সা মানে কি? আর রেভিনিউ এক্সপেন্ডিচার অফ $50,000 shown as capital expenditures, তাহলে আপনি কি করছেন? ইম্প্যাক্ট কি? স্যার আমি রেভিনিউ হচ্ছে অ্যাসেট হিসেবে দেখা দিছি। আপনি রেভিনিউ এক্সপেন্ডিচারটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে দেখাই দিচ্ছেন। তার মানে কি? আপনি এক্সপেন্সকে দেখাইছেন অ্যাসেট হিসেবে। অ্যাসেট হিসেবে। ওকে, তাহলে এখানে ইম্প্যাক্টটা কি? অ্যাসেটস আর ওভারস্টেটেড, রাইট? অ্যাজ ওয়েল অ্যাজ প্রফিট আর ওভারস্টেট। কারণ আপনি তো এক্সপেন্স দেখান নাই, এক্সপেন্স কম দেখাইছেন। তাহলে এক্সপেন্স যদি কম দেখান তাহলে প্রফিট বেশি দেখাইছেন। জি স্যার। ওকে, তাহলে আপনি যেটাই করেন ইটস এ সেন্সিটিভ থিং। এই জন্য আমি বললাম ইম্প্যাক্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতে হবে, রেভিনিউ এক্সপেন্ডিচারকে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতে হবে। সে আমি যদি এখানে এক্সাম্পলটা বলি যে এই যে ইনস্টলেশন চার্জ কি হওয়ার কথা? ক্যাপিটালাইজ হওয়ার কথা, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করার কথা। আপনি ভুলে ইনস্টলেশন চার্জ যদি এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট না করে এটাকে যদি রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতেন, মানে এটাকে আপনি অ্যাসেট হিসেবে দেখাইতেন না, তাহলে কি হইতো? অ্যাসেট হয়ে যেত 1,03,000, রাইট? তাহলে অ্যাসেট কম হইতো। আবার এক্সপেন্স হয়ে যেত 7,000, যেটার কারণে প্রফিট কমে যেত 7,000। দ্যাট ইউ ক্যান নট ডু। এটা অবশ্যই আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। সো দিস ইজ দ্য ভেরি বেসিক অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। মানে হচ্ছে আপনাকে অ্যাকাউন্টিং প্রিন্সিপালসে সবসময় প্রপারলি মাথায় রাখতে হবে যে আমার অ্যাসেট যেন ওভারস্টেট না হয়, অ্যাসেট যেন আন্ডারস্টেট না হয়, প্রফিট যেন ওভারস্টেট না হয়, প্রফিট যেন আন্ডারস্টেট না হয়। অ্যাগ্রিড সবাই? জি স্যার। ওকে, এই হচ্ছে বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। সো এগুলা বেসিক্যালি এক্সাম্পল আছে, আপনার এখানে আসলে বাকিগুলো খুব কমন জিনিস। যেমন আমি যদি আপনাকে ফ্রিকোয়েন্সি বলি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি রেগুলার হবে, মানে প্রতি মাসেই হয়? আপনি কি প্রতি মাসেই অ্যাসেট কিনেন, প্রতি মাসেই অ্যাসেট ইমপ্রুভ করেন? ইটস নট আ রেগুলার থিং, রাইট? এটা একটা নন রিকারিং অর ইনফ্রিকুয়েন্ট, মানে ফ্রিকুয়েন্টলি হয় না। বাট রেভিনিউ এক্সপেন্ডিচার্স এটা আপনার প্রতি মাসেই হইতে পারে। প্রতি মাসে আপনাকে আলটিমেটলি বিদ্যুৎ বিল দিতে হবে, প্রতি মাসে আপনাকে হয়তো বা কোনো না কোনো কিছু রিপেয়ার করতে হবে, প্রতি মাসে আপনাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। সো দোজ আর রেগুলার রিকারিং আইটেম, revenue expenditures. Okay, and here is the example: purchase of new machinery, improvement of extension of plant and equipment. এগুলো হচ্ছে আমার
ক্যাপিটাল এক্সপেন্ডিচারের এক্সাম্পল, আর মেইনটেনেন্স রিপেয়ার এগুলো হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচারের এক্সাম্পল। সো এই টেবিলটা আপনাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই এই টেবিলটা ভালো করে পড়বেন যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। থিওরি হিসেবে 3-4 মার্কের একটা কোয়েশ্চেন আপনারা এখান থেকে পেতে পারেন ইনশাল্লাহ। ওকে, নাও এতক্ষণ আমরা যে কস্টগুলো নিয়ে কথা বললাম, এতক্ষণ আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বললাম, এই কথাগুলো কিন্তু অলরেডি আমাদের এইটাও কভার হয়ে গিয়েছে যে আমরা ইনিশিয়ালি এটা কোন ভ্যালুতে মেজার করব। ইনিশিয়ালি এটা আমরা কস্টে মেজার করব, এবং আমি কস্টে তখনই মেজার করব যখন আমার এই ক্রাইটেরিয়াগুলো মিট করবে। খেয়াল করে দেখেন, এই ক্রাইটেরিয়াগুলোর কথা অলরেডি বলেছি, এবং এটাও আমরা অলরেডি বলেছি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে। সো এখানে আলটিমেটলি নতুন করে আমার আসলে ওইভাবে আর কভার করার কিছু নেই। জাস্ট এই টেবিলটা একটু আপনারা দেখবেন, আমি এই টেবিলটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। এই টেবিলটা হচ্ছে যে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের কস্টের সাথে কোন কস্টগুলো ক্যাপিটালাইজ করতে পারবো। তার মানে লেফট সাইড হচ্ছে কস্ট টু ইনক্লুড, মানে যেগুলাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বললাম একটু আগে, আর কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো না অ্যাজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স, যেটাকে আমরা এখানে বলছি কস্ট টু এক্সক্লুড, মানে এই কস্টগুলোকে আমরা ইনক্লুড করতে পারবো না, এই কস্টগুলোকে আমরা অ্যাসেটের কস্টের সাথে অ্যাড করতে পারবো না। ওকে, সো একটু দেখেন। স্যার ডান। ওকে, সো এটা জাস্ট মনে রাখা আপনাদের পার্টিকুলারলি আসলে এই দুইটা জিনিস এখন আপনাদের এই পেপারের জন্য রেলেভেন্ট না, বাট স্টিল আমি একটু জাস্ট বলে দিই, বাকি সবগুলো আপনারা বুঝতে পারছেন, এখানে আসলে কোনো কিছুই কভার করার মতো না। অলরেডি আমরা ডিসকাশন করেছি পারচেজ প্রাইস, ইমপ্রুভমেন্ট কস্ট, সাইট ক্লিয়ারেন্স, ইনস্টলেশন, প্রফেশনাল ফিস, এগুলা ডেলিভারি চার্জ, এগুলো সবই হচ্ছে আমার ইনক্লুড করতে হবে। পাশাপাশি যদি আমার কোনো একটা এনভায়রনমেন্টাল প্রভিশন করতে হয় সেটাও আমাকে ইনক্লুড করতে হবে। এটার এক্সাম্পলটা আমি একটু দিয়ে দিচ্ছি এনভায়রনমেন্টাল প্রভিশন কি। সে আপনি একটা প্ল্যান্ট সেট আপ করবেন গাজীপুরে। ওকে, এই প্ল্যানটা আপনি সরকারের কাছ থেকে পারমিশন নিছেন যে 20 বছর আপনি এই প্ল্যানটা এখানে, ইট কুড বি এনি প্ল্যান্ট, ইলেকট্রিসিটি হইতে পারে, ইট কুড বি কোনো খনি হইতে পারে, এনি সর্ট অফ প্ল্যান্ট, আপনি 20 বছর 50 বছরের জন্য এটা পারমিশন নিলেন গভর্নমেন্ট থেকে। ওকে, বাট গভর্নমেন্ট থেকে আপনাকে বলছে ফাইন, তুমি এখানে প্ল্যান্ট সেট আপ করতে পারবা, কোনো সমস্যা নাই, বাট 20 বছর পর তোমাকে এই জায়গাটা আবার ক্লিন করে দিয়ে যেতে হবে। মানে ক্লিন করে বলতে এই জায়গাটা ঠিক আগে যে অবস্থায় ছিল, মানে একদম ওপেন, ঠিক সেই রকম ভাবে তোমাকে এই জায়গাটা আবার করে দিয়ে যেতে হবে। এখন ভালো করে খেয়াল করেন, আপনি এই যে প্ল্যানটা সেট আপ করবেন, প্ল্যান সেট আপ করার সময় আপনাকে গভর্নমেন্ট যে কন্ডিশনটা দিয়ে দিল, গভর্নমেন্ট আপনাকে যে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিল যে প্ল্যানটা তখনই সেট আপ করতে পারবেন যখন আপনি 20 বছর পর এটা ক্লিন আপ করবেন। তাহলে আপনি যদি 20 বছর পর এটা ক্লিন করে না দেন, তাহলে তো আর গভর্নমেন্ট আপনাকে পারমিশনই দিবে না। তার মানে এটা অবশ্যই আপনাকে এগ্রিমেন্টে সাইন করতে হবে যে হ্যাঁ 20 বছর পর আপনি এটা ক্লিন করে দিয়ে যাবেন। নাও মাই কোয়েশ্চেন ইজ, এই যে আপনি প্ল্যানটাকে ক্যাপিটালাইজ করবেন, এই যে প্ল্যানটাকে আপনি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলবেন, এইটার মধ্যে এই যে 20 বছর পরে যে খরচটা হবে সেই কস্টটাকে আপনাকে আলটিমেটলি কনসিডার করতে হবে না? মানে এটা কি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না? কারণ আপনি যদি 20 বছর পর ওই খরচ না করেন তাহলে তো আপনি প্ল্যান্টের পারমিশনই পাবেন না। So that is why that commissioning, ক্লিনিং, environmental ক্লিনিং, এগুলা সবই হচ্ছে আমার ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল। দ্যাট মিনস 20 বছর পরের যে খরচটা হবে সেই খরচটাকে আমার কি করতে হবে, এটা আমাকে আজকের ভ্যালুতে, মানে যেটাকে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু, এটা আপনারা ফাইন্যান্সে অনেকেই পড়বেন। এটা নিয়ে আমি এই জন্য খুব ডিটেলসেও যাচ্ছি না, বিকজ এটা আপনাদের এই সিলেবাসের জন্য নাই ইনক্লুডেড। IS 37, IS 23 নট পার্ট অফ দিস
পেপার, এটা অ্যাডভান্স পেপারে গিয়ে আপনারা পড়বেন। বাট আমি আন্ডারস্ট্যান্ডিংটা আপনাকে দেওয়ার জন্য যে এই যে 20 বছর পরে যেই আপনি কস্টটা করবেন সেটাকে আপনার আজকের প্রেজেন্ট ভ্যালুতে এনে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের কস্টের সাথে এটাকে ইনক্লুড করতে হবে। তার মানে ইউ আর অ্যালাউড, ইউ ক্যান ক্যাপিটালাইজ দোজ কমিশনিং কস্ট যেটা 20 বছর পরে আপনি ইনকার করবেন, সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে এনে আপনার আলটিমেটলি এটাকে ক্যাপিটালাইজ করতে পারবেন অ্যাজ পার আইএস 16। তার মানে এখানে আইএস 16 এর সাথে আইএস 37 এর একটা ছোট্ট কানেকশন আছে। অ্যান্ড বরোইং কস্ট, বরোইং কস্ট মানে হচ্ছে যে আপনি যদি কোনো একটা বিল্ডিং তৈরি করতে যান, যদি আপনার কাছে কোনো টাকা না থাকে, আপনার কাছে যদি ফাইন্যান্স না থাকে, তাহলে আপনি ব্যাংক থেকে যদি লোন নেন অর অন্য কোনো ইনস্টিটিউশন থেকে যদি লোন নেন, এই লোনের এগেনস্টে আপনার যে ইন্টারেস্ট কস্ট গুলো যাচ্ছে এটাকেও আপনি চাইলে কন্ডিশন মিট করলে আইএস 23 ক্যাপিটালাইজ করতে পারবেন। তো এই দুটো জিনিস অ্যাকচুয়ালি এই আইএস এ ডিটেলস আর কথা বলা হয় নাই, জাস্ট এটুকু বলা হয়েছে যে আপনি এই কস্টগুলোকে ইনক্লুড করতে পারবেন, বাট কিভাবে ইনক্লুড করবেন সেটা আবার রেসপেক্টিভ আইএস এ কথা বলা আছে, আইএস 37 এ অ্যান্ড আইএস 23 বরোইং কস্টে। সো এই জন্য আমি বললাম জাস্ট আপনি কনসেপ্টটা মনে রাখা যে হ্যাঁ এই কস্টগুলোকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো, বাট কিভাবে করব, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে সেটা রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে কভার করতে হবে, সেটা আপনাদের এই পেপারের সিলেবাস না, আপনাদের এই পেপারে নাই এটা। ওকে, আর কস্ট টু এক্সক্লুড যেটা অলরেডি আমরা একটু আগেও বলেছি, এর মধ্যে হয়তো বা আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্টটা কি আসলে। ইটস আ সিম্পল, আপনি যখন পেয়েবল কে পেমেন্ট করবেন, পেয়েবল যদি আপনাকে কোনো ডিসকাউন্ট অফার করে, সে আপনি যদি 30 দিনের মধ্যে পে করেন তাহলে ফুল পেমেন্ট করতে হবে, বাট আপনি যদি 15 দিনের মধ্যে পে করেন তাহলে আপনার 10% কম দিতে হবে। সো দ্যাটস কল আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট। দিস ইজ নাথিং রিলেটেড টু প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, দিস ইজ পিওরলি আ ফাইন্যান্সিং একটা পার্ট, যে আমি 1 মাস পরেও দিতে পারি, 15 দিন আগেও দিতে পারি। সো দ্যাট কস্ট ইউ ক্যান নট ইনক্লুড অ্যাজ ইউর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কস্ট। সো এই এক্সাম্পলটাও আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কেননা এটার উপর বেস করে আমরা এখন দুইটা এক্সাম্পল করব, দুইটা কোয়েশ্চেন করব। এই কোয়েশ্চেন আপনাদের এক্সামে আসার মতো কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন থেকে আপনারা আনসার করবেন যে আমি কতটুকু কস্ট ইনক্লুড করব ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে অ্যান্ড কতটুকু আমি করতে পারবো না, ও ক্যাপিটালাইজ করতে পারবো কি পারবো না, দ্যাট সর্ট অফ থিং। সো কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেন নাম্বার 2 এটা হচ্ছে আমাদের এই যতটুকু টপিক আমরা কভার করলাম এই এতটুকু টপিকের রিলেটেড কোয়েশ্চেন। আমরা এই কোয়েশ্চেনটা আগে একটু শেষ করি, তারপর আবার আমরা চলে যাব টপিকে। কোয়েশ্চেন 1 এর আপনি রিকোয়ারমেন্টটা খেয়াল করবেন, আগে ভালো করে দেখবেন। রিকোয়ারমেন্ট: calculate the amount to be included as property, plant and equipment in respect of new store and state what impact above information would have on statement of profit or loss। তার মানে হচ্ছে আপনাকে দুইটা জিনিসই বলতে হবে যে এই স্টেট মানে এই স্টোরটা স্টাবলিশ করার জন্য কতটুকু কস্ট আপনি ইনক্লুড করবেন অ্যাজ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে, অথবা যদি এখানে কোনো কস্ট হয় যেটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন না, যেটা আপনি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে রেকর্ড করবেন, সে অ্যামাউন্টটা কত। তার মানে এক কথা যদি বলি, এই যতগুলা খরচ এখানে আছে এটার মধ্যে কোন অ্যামাউন্টটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করবেন, আর কোন খরচটা ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না, যেটা আপনি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে রেকর্ড করবেন। দ্যাটস দ্য সিম্পল কোয়েশ্চেনস ফ্রম দিস পার্ট। ওকে, তো আমরা একটু কোয়েশ্চেনটা পড়ে ফেলি। কনস্ট্রাকশন অফ ডেপ অ্যান্ড হামস নিউ স্টোর বিগ্যান অন 1st April 2025। খেয়াল করে দেখেন, তাহলে ওর বছর শুরু হয়েছে 1st এপ্রিলে এবং শেষ হয়েছে হচ্ছে 31st মার্চে। ওকে, তাহলে 1st এপ্রিলে যদি শুরু হয়, 1st এপ্রিলে ও কি কি খরচ করতেছে দেখেন এই বছরে। ফ্রি হোল্ড ল্যান্ড, ফ্রি হোল্ড ল্যান্ড মানে হচ্ছে বেসিক্যালি পড়েছিল খালি জমি যেটাকে আমরা বলি। আর্কিটেক্ট ফি, আপনি একটা স্টোর বানাচ্ছেন, ভালো করে খেয়াল করবেন। সাইট প্রিপারেশন মানে ওইটা রেডি করার জন্য, যেহেতু ফ্রি হোল্ড ল্যান্ড তার মানে ওই ল্যান্ডটাকে আপনার বালু দিয়ে ভরাট করতে হবে, সাইড দিয়ে বর্ডার করতে হবে, এগুলাকে বলা হয় সাইট প্রিপারেশন। ম্যাটেরিয়ালস, ওই স্টোর বানানোর জন্য যত আইটেম আপনাকে কিনতে হচ্ছে, মানে ইকুইপমেন্ট বলেন, সর্ট অফ ফিটিংস বলেন, ফিকচার্স বলেন, ফার্নিচার বলেন, এভরিথিং। ডিরেক্ট লেবার কস্ট,
লিগ্যাল ফিস, জেনারেল ওভারহেডস। এখন আপনারা আমাকে এখান থেকে বলবেন যে টোটাল কত টাকা আর কত ডলার আমি ক্যাপিটালাইজ করব অ্যান্ড কত ডলার আমি ক্যাপিটালাইজ করতে পারবো না। এখানে একটা ছোট জিনিস আপনাকে আমি বলে দিই, এই সবগুলো অ্যামাউন্ট ডলারে আছে, বাট এই প্রত্যেকটা অ্যামাউন্টের কিন্তু 1000 কমন নেওয়া আছে। হ্যাঁ, সো আপনি আমাকে আলটিমেটলি 1000 কমন নিয়ে বললেও হবে, একই জিনিস। মানে এই যে 4500 আমি বলছি, 4500 এর সাথে আরো 3টা শূন্য আছে, দ্যাট ইউ নিড টু অ্যাজিউম যে 3টে শূন্য আমি কমন নিয়ে করেছি ক্যালকুলেশনের ব্যাপারটা। তাহলে এখন আপনি আমাকে বলেন যে আমার এই কোয়েশ্চেন থেকে কতটুকু কস্ট আমি ক্যাপিটালাইজ করতে পারবো। একটু 2 মিনিটস এর মধ্যে আমাকে যদি করে দেন কাইন্ডলি। স্যার ক্যাপিটালাইজড করতে পারবো এটা? হুম, একটু আমাকে আনসারটা তাড়াতাড়ি বলি, কারণ আমরা আরেকটা টপিক একটু ডিসকাশন করে আজকের জন্য আমরা সেশন শেষ করবো ইনশাল্লাহ। স্যার জেনারেল ওভারহেড আর ডিরেক্ট লেবার কস্ট বাদ দিয়ে সবগুলা যোগ হবে। ওকে, তাহলে বাকি সবাই কি অ্যাগ্রিড এটার সাথে? ডিরেক্ট লেবার কস্টটা বাদ যাবে, জেনারেল ওভারহেড বাদ যাবে। স্যার জেনারেল ওভারহেড বাদ যাবে, বাট ডিরেক্ট লেবার কস্টটা নিয়ে আমি একটু কনফিউজড। ওকে, ডিরেক্ট লেবার কস্টটা নিয়ে কনফিউজ, বাট জেনারেল ওভারহেড বাদ যাবে এটা শিওর। তার মানে দুজনের ক্ষেত্রে আমি কমন পেলাম যে জেনারেল ওভারহেড আমরা ক্যাপিটালাইজ করতে পারবো না। তাহলে এটা আমার কোথায় চলে যাবে? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, রাইট? তাহলে এইটা আমরা শিওর যে 940 স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যাবেই, এটা নিয়ে আমার কোনো সমস্যাই নাই, কোনো ডাউটই নাই। ওকে, বাট আপনাদের ডাউট হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট নিয়ে। বাকিরাও একটু বলেন, কাইন্ডলি কমেন্ট করেন একটু। ওকে, কেউ কমেন্ট করবেন না, দ্যাটস ভেরি ভেরি গুড। ওকে, তাহলে আমরা একটু একটা একটা করে আসি। হ্যাঁ, আপনারা পারফেক্টলি বলেছেন যে জেনারেল ওভারহেড এটা ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না, ডিরেক্টলি রিলেটেড না। ওকে, সো তার মানে এটা কোনোভাবেই আমার এই সাইট ডেভেলপমেন্টের জন্য, স্টোর ডেভেলপমেন্টের জন্য আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্টের সাথে ইনক্লুড করতে পারবো না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এবং এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে যে আমার জেনারেল ওভারহেড বাদে বাকি সব কস্টে আমি ইনক্লুড করতে পারবো। সো কারেক্ট অ্যান্সার ইজ দিস। তাহলে এখন আসেন ডিরেক্ট লেবার কস্ট নিয়ে কেন কনফিউশন, ভালো করে বুঝেন। আপনি স্টোর বানাচ্ছেন, যদি এই স্টোর বানানোর জন্য আপনি লেবারদের বেতন আপনি না দেন, ডিরেক্ট লেবার কস্ট মানে হচ্ছে আপনার এই লেবারদের যত বেতন, ওয়েজেস, যত বোনাস টোনাস দিচ্ছেন সব 11200, দা সিগনিফিক্যান্ট কম্পোনেন্ট, রাইট? তাহলে অবশ্যই এই আপনি যদি স্টোর বানান, আপনি যদি লেবারদের বেতন আপনি না দেন, তাহলে তো এই স্টোরটাই বানানো হচ্ছে না, তাহলে তো এটা আপনি ফিউচারে ইউজই করতে পারবেন না। কনসিডার ইজ লাইক আপনি কোন একটা পারফিউম স্টোর বানাচ্ছেন, অনেক অ্যাট্রাকটিভ কোন একটা স্টোর, অর কনসিডার ইজ লাইক আপনি কোন একটা কারের শোরুম বানাচ্ছেন, তাহলে ওই শোরুম বানাইতে আপনার লেবারদের যত মানে যা কিছু হয় সবগুলো আপনি বানাচ্ছেন, কিন্তু আমি আবারও বলছি আপনি ভাড়া নিচ্ছেন না, অর লাইক আপনি কোথাও থেকে রেডিমেডটা নিচ্ছেন, আপনি নিজে স্টোর ডেভেলপ করছেন, মানে নিজে আপনি এই স্টোরটাকে তৈরি করছেন, ওকে, কনস্ট্রাক্ট করছেন। তাহলে অবশ্যই আমরা এই লেবার কস্টটা কনসিডার করব অ্যাজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অবশ্যই এটা আমার ডিরেক্টলি রিলেটেড টু মেক ইউজেবল দ্য স্টোর, টু মেক ইউজেবল দ্য অ্যাসেট। তার মানে কনস্ট্রাকশন করার সময় আমরা একটা জিনিস মনে রাখবো যে ডিরেক্ট অ্যাট্রিবিউটেবল কস্টগুলোকে আমরা ইনক্লুড করতে পারবো, বাট ওভারহেড আমরা ইনক্লুড করতে পারবো না। কেন? বিকজ ওভারহেডটা আসলে ডিরেক্টলি কস্ট না, ডিরেক্ট অ্যাট্রিবিউটেবল কস্ট না।
তাহলে আনসার খুব সিম্পল, আপনারা একটু লিখে ফেলেন আনসারটা। সেটা হচ্ছে আমার টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত হবে, 4500 প্লাস 620 প্লাস 1650 প্লাস 7800 প্লাস 11200 প্লাস 2400, এই সবগুলোকেই আমরা ক্যাপিটালাইজ করতে পারবো এক্সেপ্ট জেনারেল ওভারহেড। আমি কি বুঝতে পারলাম? কারো কোনো কথা? জি স্যার। তাহলে এটা আনসারটা আপনারা নিজেরা করতে পারবেন। আই উড রিকোয়েস্ট আপনারা আনসারটার অ্যামাউন্ট আমাকে বলেন, টোটাল কত হলো, টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত হলো, টোটাল প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ভ্যালু কত হলো। প্লিজ, ক্যালকুলেটর নাই সাথে আপনাদের? আমার সামনে আছে 4500 প্লাস 620, স্যার 28,170। 28,170 ইজ টোটাল প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্ট, এন্ড 940 হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে যাবে। পারফেক্ট। সো এই টাইপের কোশ্চেন 2 মার্কের জন্য আপনাদের আসতে পারে, যে কতটুকু কস্ট আমি ক্যাপিটালাইজ করতে পারবো অর ক্যাপিটালাইজ করতে পারবো না। কোশ্চেন 2, রিকোয়ারমেন্ট, should the additional expenditure be capitalized or expensed, মানে হচ্ছে আমার যে অ্যাডিশনাল কস্ট হয়েছে সেটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো কিনা। অলওয়েজ রিমেম্বার, আমি অ্যাডিশনাল সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার, সাবসিকুয়েন্ট কস্ট তখনই ক্যাপিটালাইজ করতে পারবো যদি এইটা আমার অ্যাসেটের এফিসিয়েন্সিটাকে বাড়ায় অথবা ইউজফুল লাইফটাকে বাড়ায়, তখনই আমি এইটাকে, এক কথায় যেটা থেকে আমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো, ওকে, তাহলে এটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো, আদারওয়াইজ এটা আমাকে এক্সপেন্স হিসাবে বুক করতে হবে। ওকে, এখন আমরা সিনারিওটা পড়ে দেখি। অন মার্চ 2028, পরবর্তীতে লাইক 3 বছর পর হয়তোবা, Yoka purchased an upgrade package from plant and a cost of 18,000, সে কোন একটা আপগ্রেডেড প্যাকেজ নিছে $18,000 এর, for the machine it originally purchased, এই ও অরিজিনালি এক্সাম্পল 1 এর জন্য যে ম্যাটেরিয়াল গুলো কিনছিল সেটা। The upgrade took a total of 2 days where new components were added to the machines, এই আপগ্রেডটা করতে 2 দিন সময় লাগছে এবং এই 2 দিনের পর এই নিউ কম্পোনেন্টটা মেশিনের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। Yoka agreed to purchase the package as the new components, খেয়াল করে দেখেন, that is the very important line. Yoka agreed to purchase the package as a new components would lead to reduction production time per unit of 1.5%. এটার কারণে কি হচ্ছে, এফিসিয়েন্সি কি বাড়ছে না আগের থেকে? প্রোডাকশন টাইম পার ইউনিট 1.5 না 15%, সরি অনেক 15%। তাহলে রিডাকশন ইন প্রোডাকশন টাইম পার ইউনিট, এইটার কারণে আমার এফিসিয়েন্সি বাড়ছে না কমছে? জি স্যার, বাড়ছে। বাড়ছে। এখন যদি এফিসিয়েন্সি বাড়ে, ভালো করে দেখেন, this will enable to Yoka to increase production without the need to purchase a new machine. তাহলে এটাও আরেকটা অ্যাডিশনাল লাইন, যে এটা নতুন একটা মেশিন পারচেজ করার থেকে সে আলটিমেটলি এটা দিয়েই তার প্রোডাকশনটাকে ইনক্রিজ করতে পারবে। সো নাও মাই কোয়েশ্চেন ইজ, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর রেভিনিউ এক্সপেন্ডিচার? স্যার এটা ক্যাপিটাল। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সবাই এগ্রিড? প্লিজ কথা বলি। স্যার প্যাকেজ অ্যাজ নিউ কম্পোনেন্ট, এটা কি জিনিসটাকে বুঝি নাই স্যার। কোনটা ভাই? স্যার প্যাকেজ অ্যাজ এ নিউ কম্পোনেন্টস মানে কি স্যার? মানে প্যাকেজ এজ এ PPC নিউ, যে। মানে প্যাকেজ এজ এ নিউ কম্পোনেন্ট, এটা আপনি কোন লাইনে দেখলেন? এইটা স্যার রিডাকশনের যে সামনের লাইনটা, রিডাকশন। ওকে কি কিনছে স্যার উনি আসলে? ওকে ওকে ওকে
agreed to purchase the package as a new component would lead, মানে হচ্ছে নিউ কম্পোনেন্ট ও পারচেজ না করে, ওকে, ও এটা দিয়ে হচ্ছে প্রোডাকশন ইউনিটটা রিডিউস করতে চায়, মানে লাইক ওকে আর নতুন করে ইউনিট পারচেজ করতে হবে না। মানে বেসিক্যালি হচ্ছে আপনি ইউ আর দ্য ম্যানেজার অফ দ্যাট ফ্যাক্টরি, আপনাকে আমি বললাম যে আপনি এই মেশিনটাকে আপগ্রেড করেন, আপগ্রেড করলে এটা 15% প্রোডাকশন টাইম কমে যাবে, ওকে। অথবা আপনাকে আমি একটা নতুন মেশিন দিব, নতুন মেশিন কিনবেন। এখন আপনি অ্যাগ্রি করছেন যে ঠিক আছে আমি এটার সাথে আমার এই কম্পোনেন্টটা অ্যাড করব, মানে অ্যাজ এ এক্সটেন্ডেড প্যাকেজ, মানে আলটিমেটলি হচ্ছে আমি আমার এই নতুন মেশিনটা আমি আর কিনবো না, ওকে, আমি আমার এই অ্যাসেটটাকে আপগ্রেড করব। যেই আপগ্রেড কস্টটা এখন আমি ডিসিশন নিচ্ছি যে এই আপগ্রেডটাকে আমি ক্যাপিটালাইজ করব আর করব না। মেশিনের মেরামত খরচ তো ক্যাপিটালাইজ করা যায় না, যদি এটা মেরামত হয় আর কি। যদি মেরামত হয় তাহলে করা যায় না, রিপেয়ার যদি হয়, যদি আপগ্রেড হয় তাহলে তো আপগ্রেড হয়। capitalize এখন করা যাবে। এখন এটাই কোশ্চেনটা, এটার কারণে কি আপগ্রেড হয়েছে কি হয় নাই, Upgrade জি হয়েছে, স্যার স্যার। হয়েছে। তাহলে ক্যাপিটালাইজ করতে পারবো আমরা। এই কোশ্চেনটাই করছি আমরা, যেহেতু এটা আপগ্রেড হয়েছে, যেহেতু এটা ইমপ্রুভ হয়েছে, তাহলে আমরা এই কস্টটাকে ক্যাপিটালাইজ করতে পারবো। অ্যাগ্রিড আমরা? জি স্যার। জি স্যার। এটাই বললাম আমরা এতক্ষণ ধরে আসলে। তো দ্যাটস দ্য টু এক্সাম্পল যেখান থেকে আমরা দেখলাম যে আমরা কোন কস্টগুলো ক্যাপিটালাইজ করতে পারবো, কোন কস্টগুলো ক্যাপিটালাইজ করতে পারবো না, ওকে। সো এইটুকু পর্যন্ত আজকে থাক, অনেকটুকু ডিসকাশন করলাম, কোনো সমস্যা নাই। আমরা এই পর্যন্ত সবকিছু কভার করেছি। আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সাবসিকুয়েন্ট পার্ট থেকে যাব, বাট সাবসিকুয়েন্টটা আমরা একটু পরে যাব। আমরা নেক্সট ক্লাসে আগে ডেপ্রিসিয়েশনটা দেখবো আপনাদেরকে নিয়ে, হ্যাঁ। সো নেক্সট ক্লাসের আমার টপিক ইনশাআল্লাহ আমরা ট্রাই করব ডেপ্রিসিয়েশনটা তাড়াতাড়ি শেষ করতে। ইফ উই হ্যাভ দ্যাট ফিজিক্যাল ক্লাস ইনশাআল্লাহ, তাহলে ইট উড বি বেটার, হয়ে যাবে একসাথেই IAS 16 এর পার্টটা। তাহলে ডেপ্রিসিয়েশনটা দেখে দেন আমরা সাবসিকুয়েন্ট মেজারমেন্টে যাব। সো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে পারি, ডেপ্রিসিয়েশনটা যেহেতু আমরা কভার করব নেক্সট ক্লাসে, ডিসকাশন করব, আপনারা এই ডেপ্রিসিয়েশনের এন্ট্রিগুলো একটু দেখে আসতে পারেন, জাস্ট ডেপ্রিসিয়েশনের পার্টটুকু একটু দেখে আসতে পারেন। বিশেষ করে স্ট্রেট লাইন মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, এইগুলোর ক্যালকুলেশন কিভাবে আমরা করব অর করি ইউজুয়ালি, দ্যাট ইউ গাইজ অলরেডি নো। একটু যদি দেখে আসেন তাহলে আমাদের ডিসকাশন আর কনভারসেশনটা খুব স্মুথ হবে, ইন্টারেক্টিভ হবে। তাহলে নেক্সট ক্লাসের জন্য আসলে কোনো হোমওয়ার্ক থাকলো না, বাট আমি একটা রিকোয়েস্ট করলাম আপনারা ডেপ্রিসিয়েশন পার্টটা একটু আমাকে, মানে জাস্ট ক্লাস যেহেতু আমরা নেক্সট ক্লাস বেশি দিন নাই, শনিবার, আপনারা একটু কাইন্ডলি গো থ্রু করে আসলেন সো দ্যাট উই ক্যান ডিসকাস অন ইট, ওকে। স্যার। Okay. So thank you সবাইকে ইনশাল্লাহ। Let's wait for the further announcement. Hopefully স্যাটারডেতে আমাদের ফিজিক্যাল ক্লাসই হবে ইনশাল্লাহ। So আমরা স্যাটারডেতে বাকি টপিকটুকু সামনাসামনি আপনাদেরকে ডিসকাশন করব, ইনক্লুডিং যদি আমাদের আজকের টপিকে কোনো সমস্যা আপনাদের থাকে সেটা আপনারা নোট ডাউন করে রাখবেন, নেক্সট ক্লাস আমাকে অবশ্যই বলবেন। সিয়ার, আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা ভাইয়া দিয়ে দিয়েন তো কাইন্ডলি। জি স্যার, জি স্যার। ওকে। আর হচ্ছে আমরা যেটা বলছিলাম যে এটা আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, সো রেকর্ডিংটা হোপফুলি আপনি এখনই অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ, আজকের দিনের মধ্যেই পাবেন হোপফুলি, ওকে। ওকে স্যার। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।